প্রিয় দর্শক, আজকের এই শুভ সন্ধ্যায় সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি তাহিয়া হোসেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাইসোস নিবেদিত জনপথের জনপ্রতিনিধি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই আনোয়ার সিমেন্ট শিট। আমরা এই অনুষ্ঠানে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য ইউনিয়ন পরিষদ সদস্যদের কি করণীয়, তাদের ভাবনা এবং তাদের কর্তব্য, এসব বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তো চলুন দর্শক, আজ এই বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দুইজন সম্মানিত অতিথি। পরিচয় করিয়ে দিব তাদের সাথে। প্রথমেই আমার ডান পাশে রয়েছেন জনাব ASM কামাল উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, লুনা পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে আজকে উপস্থিত থাকার জন্য। এবং আমার বাম পাশে রয়েছেন জনাব আব্দুল মতিন, চেয়ারম্যান অফ কমপ্লেইন্ট অ্যান্ড ভিজিলেন্স কমিটি, বাংলাদেশ বার কাউন্সিল, এক্স প্রেসিডেন্ট, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন এবং এক্স জেনারেল সেক্রেটারি, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন। স্বাগত ধন্যবাদ। জানাচ্ছি আপনাকে স্টুডিওতে। ধন্যবাদ। শুরুতেই জনাব ASM কামাল উদ্দিন, আপনার কাছে একটু আসতে চাই, একটু জানতে চাই বর্তমান ইউনিয়ন পরিষদ সম্পর্কে। বর্তমান ইউনিয়ন কাউন্সিলে যেসব কর্তব্য, যেসব কর্মকাণ্ড হচ্ছে, সেটা নিয়ে কি আপনি সন্তুষ্ট এবং আপনার মন্তব্য কি? ধন্যবাদ চ্যানেল এস এবং চ্যানেল এসের অগণিত দর্শক শ্রোতাদেরকে। আমরা সবাই গ্রামে বড় হয়েছি এবং ইউনিয়ন কাউন্সিলের কার্যক্রম সম্পর্কে আমাদের সম্যক ধারণা আছে। তো আসলে ইউনিয়ন কাউন্সিলটা কী কারণে সৃষ্টি করা হয়েছে এবং ইউনিয়ন কাউন্সিলের গঠন প্রক্রিয়া যদি সঠিক থাকে তাহলে এটার কর্মপদ্ধতিও সঠিক থাকবে এবং এটার যে আউটকাম রেজাল্ট এবং সেটাও সঠিক থাকবে। বর্তমান অবস্থায় ইউনিয়ন কাউন্সিলটাও দেশের সমস্ত সংগঠনগুলা এবং দেশের প্রশাসনিক সংগঠন বলতে পারেন বা অন্যান্য সংগঠন বলতে পারেন, যেগুলো সার্বিকভাবে চরমভাবে দূষিত হয়ে গেছে, ইউনিয়ন কাউন্সিল পরিষদও তার থেকে ব্যতিক্রম না। তো এখানে ইউনিয়ন কাউন্সিল পরিষদ যখন গঠিত হয় তখন যে কোনো লোক ইচ্ছা করলে ইউনিয়ন কাউন্সিলে এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হওয়ার সম্ভাবনা এখানে খুব ক্ষীণ। কারণ এখানে বিশাল বাজেটের দরকার হয়। ইউনিয়ন কাউন্সিলের যিনি চেয়ারম্যান হবেন, যিনি সদস্য হবেন, তারা যে বাজেটটা রাখতে পারেন না, ব্যয়টা করতে পারেন না, তাদের পক্ষে এখানে প্রতিনিধিত্ব করা সম্ভব না। তো এই সমস্ত কারণে ইউনিয়ন কাউন্সিল গঠনের প্রক্রিয়াকে একটা মৌলিক পরিবর্তন আনতে হবে। সেটা আলোচনা সাপেক্ষ আমাদেরকে বলল। বিশেষ করে যে কোনো ভালো লোক, জনগণের যাদের উপর আস্থা এবং সম্মান আছে এবং তাদের কার্যদক্ষতা আছে, তারা সহজে যেন এই জনপ্রতিনিধিত্বমূলক সংগঠনগুলোকে নির্বাচিত হতে পারেন, তাদের কার্যক্রম এখানে সম্পন্ন করতে পারেন, সেই ধরনের একটা সুষ্ঠু নির্বাচনী বিধি প্রণয়ন করা উচিত। এবং এখানে যা যা বর্তমানে অবস্থার পরিপ্রেক্ষিতে যা যা সংস্কার প্রয়োজন আছে সেটা আমূল একটা পরিবর্তন করা উচিত। না হলে এইভাবে এখানে ভালো লোক আসতে পারবে না, মোটা কথা, এবং জনগণের কল্যাণে আমাদের প্রত্যাশা অনুযায়ী তারা কাজও করতে পারবেন না। আসলে আপনার উত্তর থেকে যেটা বুঝতে পারছি, আপনার সন্তুষ্টির মাত্রাটা একটু কম। আপনি আরো এক্সপেক্ট করছেন ইউনিয়ন পরিষদের কর্মকাণ্ড থেকে, তাই তো? আচ্ছা, এইবার একটু এই প্রসঙ্গে যেতে চাই জনাব আব্দুল মতিন আপনার কাছে। আপনি যেহেতু আইন বিষয়ক যত কর্মকাণ্ড আছে এসব নিয়ে কাজকর্ম করে থাকেন, এই যে আমরা জানলাম যে কর্মকাণ্ড ঠিকমতো পালন করা হচ্ছে না এবং সামনে নির্বাচন আছে, তো সেই বিষয়ে আপনার মতামত কি? কিভাবে আইনটা রক্ষা করা যায়? ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল এসের দর্শক শ্রোতা যারা শুনছেন সকলকেই। ইউনিয়ন পরিষদ বাংলাদেশের যে রাষ্ট্রীয় কাঠামো তার একদম প্রান্তিক লেভেলের একটা নির্বাচিত প্রতিনিধি, যাদেরকে আপনারা নাম দিয়েছেন জনপথের জনপ্রতিনিধি। তারা একেবারে প্রান্তিক পর্যায়ে নির্বাচিত হয় এবং তাদের অ্যাকচুয়াল সেবাটাই সঠিক তৃণমূলের যে সেবা, সেই সেবাটা কিন্তু তারা দেওয়ার সুযোগ তৈরি আছে। এখন আমাদের দেশে যেটা হয়েছে, গত কয়েক বছরে নির্বাচনটাকে প্রান্তিক পর্যায়ের ইউনিয়ন পরিষদ নির্বাচনটাকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে এবং এক পর্যায়ে এটা দলীয়ভাবেও নির্বাচনটা হয়েছে, দলীয় মার্কা দিয়ে নির্বাচন হওয়ার ফলে এখন সেখানে যে অবস্থা হয়েছে, যে আমার এই যে সহ-আলোচক ভাই যেটা বললেন, সেখানে নির্বাচন করতে গেলে এখন একটা চেয়ারম্যান ইলেকশন নির্বাচন করে লক্ষ লক্ষ টাকা, কোটি টাকার বাজেট থাকে। স্বাভাবিক কারণেই যারা নির্বাচিত হয়ে আসেন সেখানে ভালো লোকগুলি নির্বাচিত হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ হয়ে যায় এবং যারা এখানে টাকা ব্যয় করে নির্বাচিত হন তারা আবার সেখানে
জনগণ থেকে সেই টাকাটাকে আবার তারা তুলে নেওয়ার চেষ্টা করেন। ফলে হচ্ছে প্রান্তিক পর্যায়ে জনগণ যে সেবাটা পাওয়া দরকার ছিল বা যে সেবাটা জনগণ প্রত্যাশা করে আপনার জনপ্রতিনিধিদের কাছে, প্রান্তিক পর্যায়ের এই ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানদের কাছে, সেখানে তারা কাঙ্ক্ষিতভাবে পাচ্ছে না বলে আমরা মনে করি। আপনার তৃণমূল পর্যায়ের ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানদের অনেক কাজ করার সুযোগ আছে এবং সেই সুযোগটা যদি তারা সঠিকভাবে ব্যবহার করে, ইউনিয়ন পরিষদের যারা বসবাস করেন জনগণ, তারা যেমন উপকৃত হবে, রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রও কিন্তু উপকৃত হবে। আপনার যে এই যে ছবিগুলি এখানে দেখাচ্ছিলেন, এই যে পোলট্রি ফার্ম এখানে হচ্ছে, চাষাবাদ হচ্ছে, কৃষক ধান ফলাচ্ছে, এই যে পোলট্রির যে সেবাটা, এই সেবাটা যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা সঠিকভাবে তাদেরকে ঔষধ সরবরাহের ব্যবস্থা করে, পোলট্রির এই যে ফিডের বাচ্চাগুলি পাওয়ার যদি ব্যবস্থা করে, পোলট্রি ফিডের যদি পর্যাপ্ত সরবরাহের ব্যবস্থা করে, তারা যদি এই সংশ্লিষ্ট যে দপ্তরগুলি আছে তাদের সাথে সমন্বয় করে এই সেবাটা দেওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু এক্ষেত্রে একটা মিরাকেল একটা ডেভেলপড হবে, হয়েছে অনেকটা, আরও অনেক ব্যাপক হবে। কৃষি ছাড়া আমাদের জীবন অচল, কারণ আমরা যে যত কথাই বলি ঢাকা শহরে বসে, আপনার যদি কৃষিখাতের যে উৎপাদন, সেই উৎপাদন যদি সঠিকভাবে না হয়, তাহলে কিন্তু এদেশ কিন্তু অচল হয়ে যাবে। আপনার দিন শেষে আমাদের প্লেটে যখন খাবার আসবে না, তখন কিন্তু আর আমরা সঠিক জায়গায় কেউ থাকবো না। এটা কিন্তু আমাদের প্রান্তিক কৃষক ভাইদের মাধ্যমে আসে। এবং এখানে যারা জনপদের প্রতিনিধি যারা, তাদের কিন্তু প্রচুর কাজ করার সুযোগ আছে। এখন সমস্যাটা হলো যেই কাজ করার মানসিক অবস্থা যাদের আছে, তারা হয়তো অনেকে নির্বাচিত হতে পারেন না, তাদের কাছে পর্যাপ্ত ফান্ড থাকে না। নির্বাচনটা যেহেতু পয়সার দিকে ধাবিত হচ্ছে, রাষ্ট্রের উচিত হবে বা রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো যারা আছেন তাদের উচিত হবে প্রান্তিক পর্যায়ে নির্বাচনটাকে যেন এমন একটা সিস্টেম উদ্ভাবন করেন বা এমন একটা পদ্ধতি বা নিয়ে যাওয়া হয় বা একটা বিধি এরকমভাবে আরোপ করা হয়, যাতে সেই নির্বাচনটা অর্থের বিনিময়ে না হয়ে সত্যিকার অর্থে যারা জনপ্রতিনিধিত্ব করার সুযোগ রাখে, যোগ্যতা রাখে, তাদের কাছে যেন তারা যেন নির্বাচিত হতে পারে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, সারা বাংলাদেশে প্রত্যেক ইউনিয়নের মাঠ পর্যায়ে যে বিচার কার্যটা, সেটা কিন্তু এই জনপ্রতিনিধিরা করেন, ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান। সেখানেও আজকে শোনা যায়, এবং শোনা যায় না, এটাই অনেকটা বাস্তবতা আজকে রূপ নিয়েছে। তারা ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানরা বায়াসড হয়ে, কোনো কিছুর বিনিময়ে বায়াসড হয়ে তারা বিচার আচারগুলি করেন। কোনো একটা বড় পার্টির সাথে তারা, কোনো একটা বড় পার্টির সাথে বা ছোট পার্টি যেটাই হোক, তারা যদি কোনো কারণে কোনোভাবে তারা ম্যানেজ হন, তাহলে দেখা যায় বিচারটা, সঠিক বিচারটা, ন্যায্য বিচারটা হচ্ছে না, এবং যিনি ন্যায্য বিচারটা পাওয়ার দরকার তিনি সেখান থেকে বঞ্চিত হচ্ছেন। এই বিষয়ে আমার যেটা পরামর্শ, আমি যেটা একটু আগে এখানে উপস্থাপন করলাম, যে যারা নির্বাচন করবেন তাদের যেন ভালো লোকগুলি নির্বাচিত হয়ে আসতে পারে, সেভাবে রাষ্ট্রের কাঠামো থেকে অ্যাওয়ারনেস তৈরি করা, ইউনিয়ন পরিষদ ইলেকশন হবে যাদের সচেতনতা বৃদ্ধি করা জনগণের কাছে, এবং নির্বাচনটা যেন অবশ্যই নির্দলীয়ভাবে হয়, যেটা গত সরকার এটা দলীয়করণ করে ফেলেছিলেন, মার্কা দিয়েছিলেন, এবং সেখানে মার্কার যারা মানে পেয়েছিলেন তারা জোর জবরদস্তি করেছেন, বিভিন্নভাবে তারা মানুষজনকে বাধ্য করেছেন ভোট দেওয়ার জন্য, এবং ভোট দিতে না আসলেও তারা নির্বাচিত হয়েছেন, ঘোষণা হয়েছে। সেই সকল কর্মকাণ্ড থেকে এই পর্যায়ে, বিশেষ করে মাঠ সকল পর্যায়ে আমরা প্রত্যাশা করি ফ্রি ফেয়ার নির্বাচন হবে, ফ্রি ফেয়ার নির্বাচন হবে সকল পর্যায়ে। ইউনিয়ন পরিষদটা আরও বেশি খুব জরুরি, কারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা যেভাবে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে থাকে, তাদের সেবা করার যেভাবে সুযোগ থাকে, এবং তাদের সেবার মাধ্যমে জনপদ যেভাবে উন্নত হবে, সেইটা যদি ফ্রি ফেয়ার নির্বাচন করে সত্যিকার অর্থে যোগ্য ভালো মানুষ এবং সত্যিকারভাবে তারা সমাজ সেবা করতে চায়, এই ধরনের লোক যদি সেখানে নির্বাচিত আসেন, তাহলে আমার মনে হয় যে প্রান্তিক লেভেল উন্নতি হবে, যা রাষ্ট্রীয় কাঠামোতে এবং রাষ্ট্রের উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আচ্ছা, এই বিষয়ে আমরা আবার ফিরে আসব, তবে অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের নিয়ে নিতে হবে ছোট্ট একটি বিরতি। প্রিয় দর্শক, আপনারা কিন্তু কোথাও যাবে না। প্রান্তিক জনগণের উন্নতির জন্য আমাদের কি কি করা প্রয়োজন এবং ইউনিয়ন পরিষদের কি কি কর্তব্য পালন করা উচিত, সে বিষয়ে আমরা কথা বলছি। ফিরে আসছি একটা ব্রেকের পর। প্রিয় দর্শক, ফিরে এলাম একটা বিরতির পর। আপনারা দেখছেন বাইসস নিবেদিত জনপথের জনপ্রতিনিধি, পাওয়ার্ড বাই আনোয়ার সিমেন্ট শিট। আমাদের সাথে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। কথা বলছিলাম তাদের সাথে জনগণের জন্য কি কি করা যায় এবং ইউনিয়ন পরিষদ কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে এসব বিষয়ে। এবারে আবারও ফিরে যাব সেই প্রসঙ্গে। জনাব আব্দুল মতিন, আপনার কাছে একটু ফিরে আসি। আপনার কাছে একটু জানতে চাই,
এই যে কর্মকাণ্ড পরিচালনায় যে সব অনিয়ম হচ্ছে, এটার বিরুদ্ধে আইনি যে পদক্ষেপগুলো গ্রহণ করা হচ্ছে, সেগুলো কি সুষ্ঠুভাবে গ্রহণ করা হচ্ছে বা কি পদক্ষেপ গ্রহণ করা উচিত? অ্যাকচুয়ালি যে পরিমাণ অনিয়ম হয় সেগুলি আসলে রাষ্ট্রের নজরে আসে না, খুবই যৎসামান্য আসে। আসার পর যেগুলি নিয়ে আপনার মামলা হয়, আমার জানা মতে এইসব ব্যাপার নিয়ে খুবই কম মামলা হয় এবং ইভেন কি মিডিয়াতেও খুব কম আসে এগুলি। হলে এইগুলি এক পর্যায়ে দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত আপনার হয়তো খোঁজ নিয়ে দেখবেন এমন খুঁজে পাওয়া কঠিন হবে যে কোনো চেয়ারম্যান কোনো মেম্বার দুর্নীতির কারণে জেল খেটেছেন। হুম। হ্যাঁ, কারণ ওটা কোনো না কোনোভাবে তারা এক পর্যায়ে এখান থেকে ছুটে যান। আর প্রথম আমি যেটা বললাম যে তাদের বিরুদ্ধে আসলে মামলা করার সুযোগই থাকে না। যিনি মামলাটা করবেন তিনি তো তারই এলাকায় নিয়ন্ত্রণাধীন, তার নিয়ন্ত্রণ এলাকায় বসবাস করবেন। তার তো তার জীবনের ঝুঁকি আছে, হুমকি আছে। আর আমাদের গ্রাম জনপথের এখনও অনেক অনেক মানুষ তারা কিন্তু অ্যাকচুয়ালি এত সচেতন না। তারা সহজ সরল জীবনযাপন করেই অভ্যস্ত। এখনও অনেক জনগণ আছেন, অনেক এলাকারই আছেন। তো তারা আসলে এই চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেবের সাথে কোনো হেসেলে যেতে চান না। এটা হলো বাস্তবতা যেটা। তো এখন আমাদের যেটা দরকার, যারা কাজগুলি করাচ্ছেন, উপরে লেভেলে যারা আছেন, যিনি যেই ইঞ্জিনিয়ার সাহেব এই কাজটা সুপারভিশন করছেন, তাকে যিনি নিয়ন্ত্রণ করেন, তাদের উচিত হবে সঠিকভাবে কাজটা হচ্ছে কি হচ্ছে না সেটাকে তদারকি করা। আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এই বিষয়ে আমরা আবারও আপনার কাছে ফিরে আসবো। তবে এই ব্যাপারে এবং ব্যবসায়িক কর্মকাণ্ডর যে ক্ষেত্রটা, এই ব্যাপারে জনাব কামাল উদ্দিন আপনি কি মনে করছেন এবং আপনার কি মন্তব্য একটু জানতে চাই? ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান এবং মেম্বার সাহেবরা জনগণের প্রতিনিধি। আসলে ক্ষমতার উৎস যদি জনগণই হয়, তাহলে আমাদের উপজেলা লেভেলের বা থানাতে যে সমস্ত প্রশাসনিক কর্মকর্তারা আছেন, ইউএনও সাহেব এবং অন্যান্য যারা আছেন, তারা হবে যে ইউনিয়ন কাউন্সিলের সহযোগী। কিন্তু বাস্তবে দেখা যায় যে ইউনিয়ন কাউন্সিলের মেম্বার চেয়ারম্যানরা তাদের তোষামোদি না করলে তারা এখানে টিকতে পারে না এবং তারা কোনো বরাদ্দ পায় না, তারা কোনো কাজকর্ম করতে পারে না। এখন ব্যাপার হলো যে ইউনিয়ন কাউন্সিল এই সরকারি যে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা আছেন বা আমলা আছে, তাদের সহযোগী হয়ে ইউনিয়ন কাউন্সিল পারফর্ম করে, তাহলে জিনিসটা উল্টো হয়ে যায় এবং এখানে রেজাল্ট আসার আর কোনো সম্ভাবনা সৃষ্টি হয় না। তো ইউনিয়ন কাউন্সিল তো অনেক কিছু করতে পারেন, যেখানে খাস জমি আছে ইউনিয়ন কাউন্সিল এটা কেউ না কেউ ভোগ করে এবং ইউনিয়ন কাউন্সিলের তো এগুলো জানে। সেই জমিগুলো যারা হতদরিদ্র, যারা নিঃসম্বল, তাদের উপকারে ব্যবহার করতে পারে, তাদের একটা কর্মকাণ্ডের মধ্যে আনতে পারে এবং ক্ষুদ্র যে ব্যবসা বলতে পারেন, উনি পোলট্রি ফার্মের কথা মতিন সাহেব বলছেন, মৎস্য চাষ আছে, তারপরে আপনার এগ্রিকালচার। বর্তমানে আমাদের জাপানে 1 বিঘে জমিতে যেই পরিমাণ ধান উৎপাদন হয়, বাংলাদেশে হয় 3/1 কেন? এবং চায়নার যা উৎপাদন করে 1 বিঘাতে তার 2.5 বাংলাদেশ হয়। বাংলাদেশে উন্নত কৃষি ব্যবস্থার অভাব, যে আপনার সুষ্ঠু পরিকল্পনা, যে নদীর পানি এসে জমিতে ঢুকে যাচ্ছে, যে নদী প্রশাসন যেগুলো ইউনিয়ন লেভেলও করা যায়, যে নদীর অনেক বড় বড় বাঁক আছে, যে পাহাড় থেকে যখন পানি উপর থেকে পানি আসে, সেই পানিটা প্রবাহিত হওয়ার জন্য যেখানে 10 মিনিট সময় প্রয়োজন, আমাদের দেখা যায় যে বাঁকের কারণে 1 ঘন্টা হয় না। তখন নদী ফুলে উঠে চারিদিকে প্লাবিত হয়, কৃষি জমি নষ্ট হয়, ক্ষেতের ফসল নষ্ট হয়। সেগুলো তো ইউনিয়ন কাউন্সিল কোনো সময় এগুলো তাদের কাজ বলে মনে করে না। তারা হয়তো নিজেরা সক্ষমতা দিয়ে করতে পারবে না, কিন্তু ঊর্ধ্বতন মহলে তারা তো এই জিনিসগুলো তুলে ধরতে পারেন, তাদের নজরে আনতে পারেন এবং নজরে যদি না করে, নজরে যদি কেউ না আসার পরও যদি কোনো প্রতিকার না করে, তাহলে তো জনগণ এলো শক্তি, জনগণকে ব্যবহার করে তারা সেটা আন্দোলন করতে পারেন, বিক্ষোভ করতে পারেন এবং এটার প্রতিকার অবশ্যই একটা ব্যবস্থা, চূড়ান্ত ব্যবস্থা করতে হবে। কিন্তু এক্স্যাক্টলি এই যে এইদিকে তো হ্যাঁ, তাদের নজর থাকে না, জিনিসটা হলো যে এই যে তারা কর্মকাণ্ডকে হ্যাঁ, কোনো কাজ বলেই মনে করছে না, এ করছে না। বিষয়ে একটু জনাব আব্দুল মতিন আপনার হ্যাঁ, কাছে জানতে চাই যে আপনি অ্যাজ অ্যান অ্যাডভোকেট আপনার কি মনে হয় কি করণীয় এবং কি আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে? আইনি পদক্ষেপের কিছু না, এখানে হলো অ্যাকচুয়ালি ইউনিয়ন পরিষদটা আমি শুরুতে বলেছিলাম এটা এক স্থানীয় পর্যায়ে, স্থানীয় পর্যায়ে সেবা দেওয়া তৃণমূল পর্যায়ের জনগণকে, এবং স্থানীয় পর্যায়ে যে কিছু প্রবলেম তৈরি হয় সেইগুলিকে সঠিকভাবে বিচার করা। তারা সঠিকভাবে ইউনিয়ন পরিষদের যে বিধি আছে সেই বিধির ভিতরে থেকে তারা তাদের
ওই ইউনিয়ন পরিষদ তার নির্বাচনী যে এলাকাটা বা তার যে নির্ধারিত সে এলাকা যাতে সুষ্ঠু পরিবেশ শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সেইখানে তার ক্ষমতার বলে যা যা করণীয় সেটা করবে। সেটার কারণেই তো এই ইউনিয়ন পরিষদটা গঠিত, কিন্তু বিধি তো লঙ্ঘিত হচ্ছে। সেক্ষেত্রে কি বিধি কি করা লঙ্ঘিত যেতে হলে পারে? তার বিরুদ্ধে যিনি লঙ্ঘন করছেন তার বিরুদ্ধে অভিযোগ আসলে আইনি ব্যবস্থা হবে, আইন মোতাবেক ব্যবস্থা হবে। আর তার বিরুদ্ধে অভিযোগ আসতে হবে এবং সেই অভিযোগটা আসতে পারে সাধারণ জনগণ থেকে, যাদেরকে ইয়া করতেছে, কিন্তু আইন বহির্ভূতভাবে হ্যাঁ, যাদেরকে হয়রানি করা হচ্ছে বা ন্যায় বিচার যিনি পাচ্ছেন না তাদের কাছ থেকে আসতে হবে। আসলে তো বাংলাদেশে যে রুলস, যে আইন বিদ্যমান আছে সে আইনের কাঠামো থেকে তার বিচার হবে, অথবা অভিযোগ যেতে পারে প্রশাসনিকভাবে ওনাকে যিনি নিয়ন্ত্রণ করছেন ইউনুসাব তার কাছে যেতে পারে, ইউনিসাব ওখান থেকে তার যে অনিয়ম আছে অনিয়মের বিচার ওনারা করতে পারেন। কিন্তু একটু আগেই তো আপনি বলছিলেন যে বিচার কার্য পরিচালনা করার জন্য তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে ঠিকই, কিন্তু তারা একটা সময় ছাড়া পেয়ে যাচ্ছে। তো এরকম যদি সিচুয়েশনটা হয় তাহলে কিভাবে হবে? না, সেটা হচ্ছে তারা তখন নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে সক্ষম হন, হয়তো সেখানে যেভাবে সাক্ষী দেওয়া দরকার সাক্ষীটা সঠিকভাবে হচ্ছে না। একটা জিনিস আমি বলতে চাই, আমাদের সকলকে খেয়াল রাখতে হবে, বাংলাদেশের সাধারণ জনগণ যারা একদম তৃণমূল পর্যায়ে বসবাস করে তারা শান্তিপ্রিয়, অধিকাংশ মানুষ শান্তিপ্রিয়, তারা কোনো হেসেলে যেতে চায় না। তারা চায় না সমাজের একজন সমাজপতি, আমরা জনপ্রতিনিধিকে যদি বলি তারা কিন্তু ওই সমাজের ওই ইউনিয়নের সমাজপতিও আপনি লিডার, বলতে পারেন। জি। তো ওই সমাজপতির বিপক্ষে সে তো বিদ্রোহ করতে চায় না, সে তো কোনো ঝামেলা পোহাতে চায় না। কিছু কিছু জায়গায় ব্যতিক্রম আছে, হয় কিছু কিছু জায়গায় আচ্ছা, ওই ওই নিশ্চয়ই। সেই সব হ্যাঁ। কারণে অত বিচারটা শেষ পর্যন্ত গিয়ে জনগণ পাচ্ছে না বা পায় না। সব ক্ষেত্রে যে তা হচ্ছে তা না, কোথাও কোথাও তো হচ্ছে, কোথাও হচ্ছে। পাচ্ছে, আচ্ছা, এ বিষয়ে বিষয় আমরা আবারও পাচ্ছে। আলোচনা করব। তবে এবার জনাব কামাল উদ্দিন, আপনার কাছে আবারও ফিরে আসি। আপনার কাছে একটু শেষ পর্যায়ে যেহেতু আমরা চলে এসেছি, জানতে চাই যে জনগণের প্রতি আপনার কি আহ্বান, এবং যারা ইউনিয়ন পরিষদের সদস্যরা রয়েছেন তাদের প্রতি আপনি কি এক্সপেক্ট করেন যে তারা কিভাবে কাজ করলে দেশের উন্নতি হবে এবং গ্রাম বাংলার উন্নতি হবে? আমি জনগণকে এটা বলতে চাই যে আমরা ইউনিয়ন কাউন্সিল সম্পর্কে যে আলোচনা করলাম, এটা যে 100% একই চিত্র তা না। কিছু কিছু ভিন্নধর্মী ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান সাহেব আছেন, মেম্বার সাহেব আছেন, আমি ব্যক্তিগতভাবে চিনি। যদি সংখ্যায় তারা অতি নগণ্য এবং ক্ষুদ্র, তারা কিন্তু ইচ্ছে করলেই ভালো কিছু করতে পারেন, এই ধরনের দৃষ্টান্ত আছে। এবং জনগণ যদি সচেতন না হয়, জনগণের রাষ্ট্রের প্রতি জনগণের অধিকার, এবং জনগণ যদি না বুঝে যে রাষ্ট্রের মালিক জনগণ, জনগণেরকে এমন একটা ধারণা দেওয়া হয়েছে যে প্রশাসনিক কর্মকর্তা যারা আছে ব্যুরোক্রেসি, এরাই হলো সরকার, আর যে সরকারের যে মালিক জনগণ এরা হলো যে রাষ্ট্রের বৃত্ত। এই ধরনের একটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে, মানুষকে সচেতনতা সৃষ্টি করতে হবে, এবং সচেতনতা আসবে জনগণকে যদি আমরা শিক্ষিত করতে পারি। আমাদের দেশে ধরেন শিক্ষার হার পৃথিবীর মধ্যে একদম যারা তলানিতে আছে তাদের সমপর্যায়ের, যদি এই গণশিক্ষা আমরা সৃষ্টি করতে না পারি, জনসচেতনতা করতে পারবো না, মানুষের মধ্যে অ্যাওয়ারনেস এটা যদি না আসে, তাহলে এইগুলো আমরা করতে পারবো না। তারা আমাদেরকে যেভাবে শাসন করতেছে, ব্রিটিশ আমলে যেভাবে শাসন করার জন্য যে কতগুলো উইং সৃষ্টি করা হয়েছিল, ইউনিয়ন কাউন্সিলও সেরকম, ইউনিয়ন ব্রিটিশদের চলে গেছে, কিন্তু এদের মানসিকতা পরিবর্তন করে নাই। আচ্ছা। আমাদের দেশের যে রাজনীতিবিদরা আছে, সরকার আছে, তারা এদেরকে তাদের অঙ্গ সংগঠন হিসেবে ব্যবহার করার জন্য সবচেয়ে সচেষ্ট, এবং অধিকাংশ ক্ষেত্রে তাদেরকে বাধ্য করা হয় তারা যেভাবে চিন্তা করে সে চিন্তা করতে। মানে পরিশেষে আমরা বুঝতে পারছি সবাইকে সচেতন হতে হ্যাঁ, হবে। সেটাই। তো অনেক ধন্যবাদ আপনাকে জনাব আব্দুল মতিন। একটু আপনার কাছে শেষ পর্যায়ে জানতে চাই, জনগণকে সচেতন করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? সচেতনতা একটা সার্টেন একটা শব্দ, কিন্তু করার জন্য কি কি করতে পারি সেটা একটু বলুন। প্রত্যেক উপজেলা পর্যায়ে সাধারণ জনগণের জন্য অ্যাওয়ারনেস তৈরি করার জন্য বিভিন্ন কর্মপদ্ধতি অবলম্বন করা যেতে পারে। যেমন তাদের যে অধিকার, সে অধিকারটা তারা একটা ইউনিয়ন পরিষদ থেকে কী কী সেবা পাওয়ার যোগ্যতা রাখে, দাবি রাখে, সেটার ব্যাপারে তাদেরকে সচেতন করা যেতে পারে, এবং এটা সরকারের পক্ষ থেকে করতে হবে। সেটা করতে যে আপনার মিডিয়ার মাধ্যমে করা যেতে পারে, প্রত্যেক ইউনিয়ন পরিষদ লেভেলে তাদেরকে ডেকে জনগণকে সম্পৃক্ত করে সেখানে রাষ্ট্রীয় পর্যায়ে যারা এই ব্যাপারে এক্সপার্ট তাদেরকে দিয়ে বক্তব্য দেওয়া যেতে পারে। বিভিন্ন পর্যায়ে তাদেরকে সচেতন করা সুযোগ আছে, এগুলি করে, এবং সুযোগ মূল উদ্যোগটা নিতে হবে রাষ্ট্রকে। রাষ্ট্র তার যে কাঠামো, সর্বশেষ যে কাঠামো ইউনিয়ন আছেন
এবং উপজেলা লেভেলে যে কর্মকর্তারা আছেন তাদের মাধ্যমেই এটা করতে হবে, কারণ ইউনিয়নে তো আর সরকারি কর্মকর্তা কেউ থাকেন না, একজন থাকেন যিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের সেক্রেটারি। তো উনি তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যা বলে সেটাতেই আচ্ছা। করতে বাধ্য, এবং উনি তো ওনার তো আর এই ব্যাপারে কিছু করার নেই। অর্থাৎ একটা উপজেলা লেভেল সরকার যদি একটা সিদ্ধান্ত নেয়, সারা বাংলাদেশের তৃণমূলের জনগণ যারা আছে তাদের যে ইউনিয়ন পরিষদ থেকে কী কী সেবা পেতে পারে সেই পর্যায়ে তাদেরকে সচেতন করা হবে, তাইলে একটা কর্মসূচি নিয়ে তাদেরকে সেভাবে আচ্ছা, করা যেতে বুঝতে পারে। পেরেছি। রাষ্ট্রীয়ভাবে সেটা হইতে পারে। এখন যেটা শোনা যাচ্ছে, আমরা যেটা দেখতেছি যে তারেক রহমান সাহেব বলতেছেন যে আমি ফ্যামিলি কার্ড দিব প্রত্যেক ফ্যামিলিকে, কৃষি কার্ড দিব। তো কৃষি কার্ড তো প্রত্যেক কৃষকরাই পাবেন। তো কৃষি কার্ড দিলে সেই কৃষি কার্ডের মাধ্যমে উনি যে যে সুযোগ সুবিধাটা পাবেন সেইটা সম্বন্ধে এটার ব্যাপারে কিন্তু উনি সচেতন হয়ে যাবেন। উনি কিন্তু চাবেন ওনার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে যে উনি কৃষি কার্ডের যে সুবিধাটা পাওয়ার সেটা আদায় করে নেওয়ার জন্য। আচ্ছা, তো মানে, রাষ্ট্রীয়ভাবেও এগুলি করা যেতে পারে বা হয়তো যেটা হবে। আপনি বলতে চাইছেন যে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, আর প্রশিক্ষণের মাধ্যমে এবং শিক্ষিত জনগণ গড়ে তোলার মাধ্যমেই আমরা আমাদের এবং সেটা আরেকটা করা সমাজটাকে যেতে পারে, সবাইকে আপনার চেঞ্জ যে করতে প্রাইমারি পারবো। স্কুলের মাস্টাররা আছেন, জি, মসজিদের ইমাম সাহেবরা আছেন, তাদের মাধ্যমে কিন্তু এটা করা হ্যাঁ, যেতে পারে। সবাইকে একসাথে এগিয়ে একসাথে আসতে করে হবে, মসজিদ ইমাম সচেতন সাহেব যদি হতে হবে। জি, সচেতন হয়, জি। তাকে যদি একটা সকল জনগণকে নিয়ে তো আর ই করা যাবে না, ট্রেনিং দেওয়া যাবে না বা সচেতন করা যাবে না। মসজিদের ইমাম সাহেবকে যদি ওই ব্যাপারে সচেতন করা হয়, উনি খুতবা যে দিবেন তখন যদি জনগণকে মুসলিদের বলেন যে আপনারা কিন্তু ইউনিয়ন পরিষদে এই সুযোগটা পাওয়ার অধিকার রাখেন, জি, এটা আসলে আপনার রাইট। হ্যাঁ, আপনার কাছ থেকে আসলে এই বিষয়ে অনেক এবং কিছু প্রাইমারি জানতে স্কুল পেরেছি। শিক্ষকরাও যদি এইভাবেই করেন, এইভাবে অ্যাওয়ারনেস তৈরি করেন, এটা হয়ে মাঠ পর্যায়ে হয়ে জি, যাবে। অনেক কিছু জানতে পেরেছি আপনার কাছ থেকে। এবং জনাব কামাল উদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ আজকে স্টুডিওতে উপস্থিত থাকার জন্য এবং আপনাদের মূল্যবান বক্তব্য শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, আমরা বুঝতে পারছি যে প্রশিক্ষণ এবং শিক্ষিত জাতি গড়ে তোলার পরই আমরা কিন্তু আমাদের গ্রাম বাংলাকে আরও উন্নত করতে পারি। তো দর্শক, এই বিষয়ে আবারও কথা হবে অন্য আরেকটি পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি তাহিয়া হোসেন বিদায় নিচ্ছি আজকের বাইসস নিবেদিত জনপথের জনপ্রতিনিধি অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই আনোয়ার সিমেন্ট শিফট।